স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। আগামীকাল থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া এতদিন যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। বুধবার এ বিষয়ে দুটি রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় দেয়। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না সহ 5 দফা দাবিতে সারা দেশে সরকারি হাসপাতালে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতির মধ্যেই আদালত এ সিদ্ধান্ত জানালো। এদিকে 5 দফা দাবিতে আন্দোলনরত চিকিৎসকরা বলছেন প্রথম দাবি পূরণ হলেও এখনও বাকি আছে 4টি দাবি। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও করতে গেছেন তারা। তবে পুলিশ আন্দোলনকারীদের শিক্ষা ভবন মোড়ে আটকে দিয়েছে। সেখানে আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। সবশেষ তথ্য জানবো তার কাছে। অ্যানি, প্রথম দাবি পূরণের পর আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন? তারা কি নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছেন? বিস্তারিত জানাবেন। আনোয়ার, আপনি যেমনটি বলেছিলেন যে আজকে যে ডাক্তার যে পদবি, সেই পদবি সংক্রান্ত যে 13 বছর ধরে চলমান ছিল সেটি নিষ্পত্তির দাবিতে কিন্তু মূলত ডাক্তারদের যে একটি সংগঠন জাতীয় স্টিয়ারিং কমিটি যেটি আছে তাদের কিন্তু আজকে কর্মসূচি ছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে তার অবস্থান নিয়েছিল এবং যখন হাইকোর্ট থেকে রায় দেয়া হয় যে ডাক্তার পদবি যারা এমবিবিএস এবং বিডিএস ডাক্তার ছাড়া কেউ ব্যবহার করতে পারবেন না, এই রায়ের পর কিন্তু র্যাবের নেতারাও সেখানে গিয়েছিলেন এবং উপস্থিত যারা আরও ডাক্তার যারা কর্মসূচি অংশ নিয়েছিলেন তারা কিন্তু বলেছেন যে তারা এই রায়ে সন্তুষ্ট, কিন্তু তাদের আরও 4টি দাবি রয়েছে। সেই দাবির যাতে বাস্তবায়ন হয় সেজন্য কিন্তু তারা একটি পদযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির তারা আমাদেরকে বলে যে তারা ঘেরাও করতে আসবে। তারা কিন্তু এসেছে দোয়েল চত্বর হয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান নিয়েছে শিক্ষা ভবন মোড়ে। পুলিশ তাদের এ পর্যন্ত আসার পর তাদেরকে এখানে আটকে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের মাঝখান থেকে কয়েকজন প্রতিনিধিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং তাদের সাথে কথা বলতে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে 15 জন প্রতিনিধির একটি দল যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সেখানে সংশ্লিষ্ট যারা আছেন কর্তৃপক্ষ তাদের সাথে ডাক্তার যে আরও বাকি 4টি যে তাদের দাবি রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা কথা বলবেন এবং সেখান থেকে আসার পর 15 জন যে প্রতিনিধি দলটি আছে তারা এসে বাকি যে ডাক্তার যারা আছে এখানে এই মুহূর্তে অবস্থান নিয়েছে তাদের সেই আলোচনা সম্পর্কে জানাবে এবং এরপর কিন্তু তারা আসলে আমাদেরকে জানাবে যে কর্মসূচি তারা প্রত্যাহার করেছে কি করেনি, কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য উপদেষ্টা আছে তার সাথে তাদের কথা যে হয়েছে আলোচনা হয়েছে সেটা ফলপ্রসূ হয়েছে কিনা এবং তারপরেই কিন্তু তারা আসলে সিদ্ধান্ত নেবেন কর্মসূচি প্রত্যাহার করবেন কি অথবা নতুন কোনো কর্মসূচি দেবেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। শিক্ষা ভবন মোড় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। এদিকে 5 দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ দ্বিতীয় দিনের মতো বহির্বিভাগের জরুরি চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রাজশাহী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরে যান। দূর দূরান্ত থেকে যাওয়া রোগীরা পড়েন বেশি বিপাকে। অনেকেই জানেন না চিকিৎসকদের এই ধর্মঘটের কথা। হাইকোর্টের রায়ের পর রাজশাহীতে আন্দোলন স্থগিত করা হলেও বিভিন্ন স্থানে এখনও কর্মবিরতি চলছে। খুলনায় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে না যেয়ে কর্মবিরতি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। গাজীপুরের বাঘের বাজার এলাকায় বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার সকাল 8টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। নিহত শ্রমিকের কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে বকেয়া বেতনের দাবি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা মৌচাক বাস
বাসস্ট্যান্ডে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে, কিন্তু পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর আশপাশে সকল কারখানা বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়াবহ আগুনে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর পড়ে গেছে। এ সময় ৩০টির বেশি দোকানও পড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায় ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর যোগ দেয় আরও ৭টি ইউনিট। তাদের চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি বা কেউ আহতও হয়নি। লালমনিরহাটে অপহৃত ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্র শাকিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ফকিরটারি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় গত ১০ মার্চ দুপুরে শাকিলকে অপহরণের পর মুঠোফোনে তার মায়ের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ মোবাইল কলের সূত্র ধরে শহীদুল, তার স্ত্রী এবং তার ছেলে সোহানকে আটক করে। পরে আটককৃতদের দেওয়া তথ্য অনুসারে শহীদুলের বাড়ির পাশে একটি সেপটিক ট্যাঙ্কের কাছে পুঁতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বুধবার বাংলাদেশ সময় সকাল 7:30টায় মারা যান সৈয়দ মঞ্জুর এলাহি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সৈয়দ মঞ্জুর এলাহি অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। কলকাতা শহরে জন্ম নেওয়া মঞ্জুর এলাহি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স করার পর মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়। বিদেশি কোম্পানির চাকরি ছেড়ে তিনি 1975 সালে অ্যাপেক্স ট্যানারি চালু করেন। অ্যাপেক্স গ্রুপের এখন 11টি কোম্পানি রয়েছে। সৈয়দ মঞ্জুর এলাহি 1996 ও 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ভূগর্ভস্থ পানির যোগান কমে আসায় রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের 8 উপজেলায় বোরো চাষে নিষেধাজ্ঞা জারি করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। তবে বিকল্প হিসেবে ওইসব এলাকায় খরা মৌসুমে ধানের বদলে রবি শস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১২৫টি উপজেলা নিয়ে গঠিত বরেন্দ্র অঞ্চল। একসময় এই অঞ্চলে শুধু বৃষ্টি নির্ভর আমন ধান হতো, অন্য সময় মাঠ খালি পড়ে থাকত। ৮০-র দশকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA অবিভক্ত রাজশাহী বিভাগের 16টি জেলায় গভীর নলকূপ বসিয়ে সেচ কার্যক্রম করলে সারা বছর চাষাবাদ সম্ভব হয়। এতে ফসল উৎপাদন বেড়ে যায়। তবে দীর্ঘদিন ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে এখন পানির স্তর নেমে গেছে। অনেক জায়গায় পানি মিলছে না। অতিরিক্ত খরচ, এই কারণে ধান থেকে উঁচু জমি পানির সংকট। পানি আগে যেভাবে ডিপে উঠতো এভাবে এখন উঠে না। পানি বেশি লাগে, ধানে ধরেন 10-12 বার সেচ লাগে। সাহার পানি আপনার সব কিছুই বেশি, ও কারণে ধান এবার আপাতত বন্ধ কম আছে। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এর সমীক্ষা বলছে গত 3 দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 18 মিটার নেমে গেছে। এ পরিস্থিতিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 8টি উপজেলায় বোরো চাষ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে BMDA। এসব উপজেলায় BMDA-র গভীর নলকূপের আওতাধীন জমিতে বোরো চাষ অর্ধেক থেকে শূন্যে নামিয়ে আনা হবে। ধানের ব্যাপারে আমন মৌসুম পুরো ফাঁকা আছে, আপনি আউশ করেন, কোনো অসুবিধা নেই। বোরোতে যেহেতু এটা ক্রিটিক্যাল, এটা সবাই একসাথেই করছে, যার জন্য আমরা চাই যে একটু যেন এখানে এই 8টা উপজেলায় একটু যেন দেখে। চলতি মৌসুমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 8টি উপজেলায় 96,534 হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষ করতে পারবে না কৃষকরা। তাই কৃষকরা রবি শস্য চাষের দিকে ঝুঁকছেন। ধনেতে সেচ লাগে, সরিষাতে 1-2টা সেচ লাগে, গমে 2টা সেচ লাগে। পেঁয়াজ, রসুন, সরিষা, আপনার মটর, মসুরি, এসবগুলোতে আপনার উৎপাদন ভালোই হয়। এখন এটাতে শোনা যাচ্ছে কি লাভবান বেশি, কারণে এবার
অন্য বছরও হয়, কিন্তু এবার বেশি। পানির স্তর ধরে রাখতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরস্থ পানি সংরক্ষণ ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। দীপ্ত বার্তাকক্ষ। এবারে কেও স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 400 গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে এনএসআই। বুধবার সকাল 9:30টার দিকে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করে বের হওয়ার সময় শাহিন নামের একজনের শরীর তল্লাশি চালায় এনএসআই এর একটি দল। শাহিন উমরা হজের মুয়াল্লেম ছিলেন। তার বাড়ি রাঙ্গামাটিতে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক শাহিন হাত ব্যাগ ও প্যান্টের পকেটে স্বর্ণালংকার বহন করছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি 1.5 শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে 27 জন জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলায় সন্ত্রাসীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে। রেডিওর কর্মকর্তারা জানিয়েছেন ট্রেনের 9টি বগিতে 400 জনেরও বেশি যাত্রী ছিল। ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশোয়ার যাওয়ার পথে হামলা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।